আমি আসবো। আমার স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অতিথিরা। আমার সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেকের কাছে আসবো এবং আমি প্রশ্ন করব আজকে যে হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের কি হলো, হঠাৎ করে ইউনূসের এত বড় সাহস কি করে হলো? মণিকাঞ্চন বাবু, এতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূস যে দেশ, এই ছোট্ট একরত্তি দেশ, ভারতের দয়ায় চলে এক প্রকার, হঠাৎ করে তারা বর্ডারের সামনে বুক চিতিয়ে এসে বলার চেষ্টা করছে, যদিও তারা তারপর পালিয়ে গেছে লেজ গুটিয়ে, যে কাঁটা তার দেওয়া যাবে না। এত বড় সাহস কি করা হয়? কি প্ল্যানটা কি রয়েছে ওদের? দেখুন, বিষয় হচ্ছে যুদ্ধর ক্ষেত্রে বলতে গেলে এরা যে যুদ্ধ খেলছে, সেক্ষেত্রে ভারতকে বারবার উস্কানি দেওয়া হচ্ছে, প্রভোগ করা হচ্ছে। কারণ একটা গল্প বললে বোঝা যাবে যে বাজারে দুই ব্যক্তির সাথে খুব ঝগড়া হচ্ছে, একজন স্টাবলিশড ধনী ব্যক্তি আর একজন সাধারণ খুব একদম খেটে খাওয়া, এর ওর কাছ থেকে টাকা নিয়ে খাওয়ার চেয়ে খায়। তো দুজনের মধ্যে ঝগড়া হলো। তো যে ওই এর ওর কাছ থেকে টাকা খেয়ে নেয়, সে ওই প্রতিষ্ঠিত ব্যক্তিকে প্রচণ্ড গালাগালি করলো। সে বললো, ভাই গালাগালি করিস না, এরম করিস না, করে চলে গেল। তো প্রতিষ্ঠিত ব্যক্তিকে এবার পাশের লোকেরা দেখে বললো, আরে ভাই তোমাকে এত কিছু বলে গেল, তুমি কিছু বললে না? বলে, ওকে মারবো কি? ওকে মারলে তোর বউ ছেলে মেয়ে এখন এসে বলবে মাথা ফাটিয়ে দিয়েছো, টাকা দাও, জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছো, টাকা দাও। বিভিন্ন ক্ষেত্রে আমাকেই ওর ক্ষতিপূরণটা দিতে হবে, সুতরাং ওকে মারার থেকে না মারাটাই ভালো। তো এক্ষেত্রে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে যুদ্ধের বাতাবরণ একটা তৈরি করা হচ্ছে, আজকে বাংলাদেশের যে ক্ষতি যদি হয়, কদিন পর দেখবে আমাদেরই ওদের বিল্ডিং বানিয়ে দিতে হচ্ছে, রাস্তা বানিয়ে দিতে হচ্ছে, এখানেই তো আসবে চিকিৎসা করাতে। হ্যাঁ, এখানেই আসবে চিকিৎসা করাতে। সুতরাং আমাদেরই লস প্রভোগ করা হচ্ছে। বিষয় সেটা নয়, বিষয় ইউনিস সরকারের কি চাইছে। আমার খুব ক্লিয়ার প্রশ্ন, হঠাৎ করে ওদের কেন মনে হলো? বলছি এই যে এনজিওগ্রাম সরকার রয়েছে, এই এনজিওগ্রাম সরকার প্রথমে যেটা চেয়েছিল যে বিএনপি, জামাত এবং যারা ওরকম আছে মৌলবাদী যে সংগঠনগুলো, তাদেরকে নিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। এবং তখন বিএনপি ভেবেছিল যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা না থাকে, পুরো সরকারে আমরা আসবো। কিন্তু এখন কি দেখা গেল, ধীরে ধীরে ইলেকশনটা নিয়ে গেছে সেই 26 সালে, অর্থাৎ মাঝে ইলেকশন করতে চাইছে না তো ইউনূস, চাইছেই না। এবং যে সময় দিয়েছে সেটা হচ্ছে 26 পর্যন্ত। অর্থাৎ এই 1-1.5 বছরে ওরা একটা নিজস্ব দল তৈরি করবে। এখন বিএনপি দেখেছে যে এরা যদি নিজস্ব দল তৈরি করে, যে আশা নিয়ে এরা আন্দোলনে নেমেছিল ছাত্রদের সামনে রেখে, সেই আশাটা এদের মিটবে না। বিএনপি হয়তো ভাষাকলে পড়ে গেছে। তো সুতরাং বিএনপিও এখনো সরিয়েছে। কালকেও একজন বিএনপি লিডার, একদম বিএনপি লিডার মানে পরে হয়নি, মানে আমাদের এখানে 90 তৃণমূলের মতো নয়, একদম পুরনো বিএনপি লিডার শামসুর জামান তুর্তি, সে বলেছে যে বাংলাদেশ ভারতবর্ষের কিচ্ছু করতে পারবে না, খুব বাজে ভাষায় বলেছে। তো সুতরাং তারা আস্তে আস্তে এখান থেকে সরে আসছে। এবং খালেদা জিয়া যে বিএনপির লিডার এবং খালেদা জিয়ার ছেলে রহমান, এরা যখন ওখান থেকে বাংলাদেশ থেকে সুন্দরভাবে চিকিৎসার অজুহাত দেখিয়ে লন্ডনে চলে গেছে, ইউনিসের কম্প হয়ে গেছে যে আমিই তো এখন বাংলাদেশে একা আছি। এবং ইন দ্য মিন টাইম ইউনিস অনেকবার চেষ্টা করেছে ট্রাম্পের সাথে দেখা করার, বসার, বা তার যে উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলার। ট্রাম্পের ওদিক থেকেও তাকে কোনো বার্তা দেওয়া হয়নি। সেক্ষেত্রে ইউনিসের এই টিকে থাকার জন্য এই ঝগড়া একটা যুদ্ধ বিষয় তুলে নিয়ে সবাইকে জিগির তুলছে। এটা কি চোখ ঘোরানোর চেষ্টা? যে ইস্যুগুলো রয়েছে বাংলাদেশে, সেদিক থেকে চোখ একদম আগে নিজে বাঁচা, ইস্যুটা আমি পরে আসছি, আগে নিজে বাঁচা, বাঁচবো কিনা, এটা একটা পার্ট। তার সেকেন্ড পার্টটা হচ্ছে যুদ্ধ সবসময় একদম লাস্ট রিসর্ট, তার আগে কেউ যুদ্ধে যায় না। আজকে আমরা দেখেছি যে কানাডার প্রেসিডেন্ট ট্রুডো বারবার ভারতবর্ষের যে উগ্রপন্থী গভর্নর বলছে, হ্যাঁ ট্রাম্প বলছি তো, সেই ট্রুডোর অবস্থা দেখুন, শুধুমাত্র পদ যায়নি, সরকারি পদ যায়নি, দল থেকে বহিষ্কৃত হয়েছে। সেই ট্রুডোর অবস্থা দেখে এখন ট্রাম্প বলছে আমি একবার দেবাশিস দার কাছে যাবো। দেবাশিস দা, হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের মনে হলো আমি বর্ডারে অশান্তি ছড়াবো। আমাদের মণিকাঞ্চন দা বলছিলেন যে পিছনে কি কি বিশ্লেষণ থাকতে পারে। আপনার কি মত দেবাশিস দা? এটা কি দেশের ইস্যু থেকে, জ্বলন্ত ইস্যুগুলো থেকে লোকে খেতে পাচ্ছে না, সেই দিক থেকে চোখ ঘোরানোর চেষ্টা, নাকি এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে? কারণ এত বড় সাহস কি করে হয় ভারতের বর্ডারে এসে বলে তোমরা তার বসাতে পারবে না? এটা তো ইউজুয়ালি হয়নি, হঠাৎ করে হচ্ছে। এই ট্রেনটা কেন? আসলে একটা বাংলায় কথা আছে, যে মেঘ যত গর্জায় তত বর্ষায়। ঠিক এখন যদি ভালো করে ভাবেন আপনি, যে মানে যদি আজকে যুদ্ধ যে কথা বলছে, বাংলাদেশ হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশের তখন তো লাভ হবে যদি বাংলাদেশের সঙ্গে পুরো পশ্চিমী দেশ, ইসলামিক দুনিয়া বা চীন এরা থাকে। এর মধ্যে দেখতে হবে যে যুদ্ধ হলে বাংলাদেশের মানে থাকবে কে? মানে আমেরিকা, মানে ট্রাম্প এসে গেলে আমেরিকা তো পাশে থাকার কোনো কারণ ঘটেনি। আরব দুনিয়া ভারতকেই সমর্থন করবে সবসময়। আর যদি আপনি দেখেন ইসলামিক দুনিয়ার মধ্যে তুরস্ক আর বোধহয় পাকিস্তান, এছাড়া সেভাবে কেউ ওর পাশে থাকবে না। আর খুব বেশি হলে চীন থাকতে পারে। পশ্চিমী দুনিয়ায় ফ্রান্স, ইতালি এরা তো কখনোই বাংলাদেশের পক্ষে থাকবে না।
জার্মানি ব্রিটেন নিয়ে কথা বলতে হবে। এছাড়াও যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিভিন্ন পশ্চিমী দুনিয়ায় যে বস্ত্র আমদানির ক্ষেত্রে যে শুল্ক দেওয়া হয়, যে শুল্ক ছাড় দেওয়া হয়, এরকম যুদ্ধ শুরু হলে 2026 সালে সেটাও নবীকরণ আটকে যাবে। অতএব কোনো অবস্থাতেই বাংলাদেশ যদি যুদ্ধ করে সেটা বাংলাদেশের পক্ষে সহায়ক হবে না, মানে কোনো অবস্থাতে। তো সেই জায়গায় ইউনিস এটা করতে চাইছে কেন? ইউনিস এটা করতে চাইছে তাহলে একমাত্র কারণ এই যে ভারত বিদ্বেষী একটা জিগির যদি তোলা যায় তাহলে বিএনপি, জামাত বা ইউনিস বা এদের একটা সুবিধা হবে যে জনমত সংগঠন করার জন্য, এবং আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া যাবে। এবং এই একটাই কারণ আছে আমার যেটা মনে হয় যে ওরা নিজেরাও খুব ভালো করে জানে যে যুদ্ধ করে আলটি কোনো লাভ নেই, কিন্তু ইউনিস সরকার যেহেতু, মানে সরকার বলবো না, এটা তো দেবাশিস, এই যুদ্ধটা কি আদৌ পসিবল? মানে এটা তো আনইকুয়াল, মানে এটা ভারতের সাথে যুদ্ধ করা কি সম্ভব? সেটা কিছু নয়, আমি হই, মনিকাঞ্চন বাবু হোক বা তুমি হোক, সবাই জানি, ইউনিস নিজেও খুব ভালো করে জানেন যে এটা কোনোদিন পসিবল না। তাই আমি প্রথমেই বলেছিলাম যে মেঘ যত গর্জায় তত বর্ষায় না। অতএব সেই কারণে কিন্তু ওনাকে আজকে একটা তো ইস্যু তুলতে হবে। তুমি দেখেছো ওখানে দ্রব্যমূল্য কী হারে বেড়েছে, কোনো জিনিসের দাম কোথায় গেছে, অর্থনীতি কীভাবে পড়ে গেছে, তো উনি বাঁচবেন কি করে? ওনাকে তো বাঁচতে হবে, লোকে তো ওনাকে ছিঁড়ে খাবেন না হলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে একটা জিগির তুলতে হবে, এবং এই যে ভারত বিরোধী, ভারত বিদ্বেষ, এটাকে ছড়িয়ে দেওয়া, এই ছড়িয়ে দিয়ে উনি জনমত সংগঠিত করতে চাইছেন, নিজের জায়গা সুরক্ষিত করার চেষ্টা করছেন। আর এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, অর্থনীতি ভেঙে পড়ছে, এই জায়গা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন। আর কিছুই আমার মনে হয় না আর কিছু, মানে ভারতের ভাবার কোনো কারণ ঘটেনি এর মধ্যে কিছু। ঠিক, আমি এর পরের ভাগে আসবো, দুজনের কাছেই আসবো। মনিকাঞ্চন দা, এর কি সলিউশন? আমাদের বর্ডারে এসে কেউ বলবে যে তোমরা কাঁটা তার দিতে পারবে না, মানে ঠাঁটিয়ে চড়িয়ে তো তাদের সোজা করে দেওয়া উচিত। এর কি সলিউশন হতে পারে? এত বড় সাহস কি করে হয় ইঁদুরদের? আমার এটা প্রশ্ন। এর পরের সলিউশন কি? এটা তো বর্ডারে হতে দেওয়া যায় না। দেখুন, সলিউশন কিছু না, বিষয় যেটা হচ্ছে ভারতবর্ষ বা এখন পৃথিবীর বুকে যারা শক্তিশালী দেশ তারা সরাসরি যুদ্ধে যেতে চায় না, কারণ তাতে ওই যে বললাম বড় ভাই, যে প্রতিষ্ঠিত যার আছে, ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, তো এরকম অবস্থা, যার আছে তারই তো চিন্তা, এদের কি চিন্তা আছে? সুতরাং ভারতবর্ষ কোনো সময় যুদ্ধে যেতে চাইবে না। আমি কানাডার এক্সাম্পলটা দিলাম, আর একটা আপনি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, যে যখন আফগানিস্তান থেকে ইউএসএ চলে গেল আর সেই আফগানিস্তানে ইউএসএ সমস্ত আর্মস অ্যামিউনিশন ফেলে দিয়ে গেল, তখন কিন্তু পাকিস্তানের জয় উল্লাস উঠেছিল যে এইবার আমেরিকার যন্ত্রপাতিগুলো সব আফগানে পেয়েছে, আফগান ভাইদের নিয়ে আমরা ভারতবর্ষকে 14 জন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারকে অপহরণ করে তালিবান ধরে রেখেছে এখন পাকিস্তানে। আমি বলছি তো সুতরাং সে একটা এনজয়মেন্ট এসেছিল, কিন্তু এখন কদিনের মধ্যে দেখুন কি হয়েছে, আফগানিস্তানের সাথে ওরা যুদ্ধ করছে। সুতরাং যে বিষয়টা তোলে পাকিস্তানের এখন মৌলবাদী বা পাকিস্তান হোক বাংলাদেশের মৌলবাদী যে সেন্টিমেন্ট, এদের সেন্টিমেন্টটা কি, যাকে অ্যান্টি ইন্ডিয়া রেওটিক তৈরি করে ভোটে যেত, দিনের পর দিন থাকো। এবং সব থেকে এখানে ন্যাক্কারজনক, যারা এই যে আর্মি অফিসারগুলোর অবস্থা দেখবেন, চাল চলন থাকা, এবং কিছুদিন আগে আপনারা বারবার টিভিতে দেখিয়েছেন যে 4 দিনে কলকাতায় দখল করব, এও কিন্তু বাংলাদেশে থাকে না, ও কিন্তু লন্ডনে থাকে। আজকে যারা বাংলাদেশের মুখ হয়ে চ্যানেলে হোক বা যেখানেই হোক এসে ভারত বিরোধী কথা বলছে, তারা কেউ বাংলাদেশের বাসী না, নামে বাংলাদেশি, তারা কিন্তু সবাই লন্ডন ইউএসএ থাকে। সুতরাং তারা তাদের ওই রোজগারটা করে নেওয়ার জন্য কিভাবে টাকা তুলে নেওয়া যায়, সেই কারণেই কিন্তু এই চিন্তাধারা। আর নিজে যদি এত বাংলাদেশ প্রেমী হতো, সে তো এসছে ফ্রান্স থেকে, সে তো নিজেই বাংলাদেশে থাকতো না, এখন চেয়ার পেয়ে বাংলাদেশে এসেছে। না, এটার ইতিহাস, এটা যদি ঘাটতে যাওয়া হয়, দেখুন হাতি শক্তিশালী, তো হাতিটাকে কন্ট্রোল করতে হবে কি করে? যদি মাউথটা আমার থাকে তাহলে উই ক্যান কন্ট্রোল দ্য ফুল এলিভেন্ট, দ্য পাওয়ার অফ এলিভেন্ট। এই মাউথটা হচ্ছে ইউনিস, এই মাউথটাকে তৈরি করেছে যারা এর পিছনে রয়েছে, ক্লিনটন, তারা তৈরি করে ইউনিসকে এখানে ডিপ্লয় করে দেওয়া হয়েছে। সুতরাং ইউনিস ইজ নট দ্য ফ্যাক্টর। কিন্তু বাংলাদেশের যে, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, বাংলাদেশের সাধারণ নাগরিক যারা এই ফাঁদে পা দিয়েছে, তারা পাকিস্তানকে দেখে শিখুক। আজকে পাকিস্তানের পাশে ভারত বিরোধিতা করতে গিয়ে না রাশিয়া আছে, না ইউএসএ আছে, না চায়না আছে। একে ওর এগেনস্টে ব্ল্যাকমেল করে পাকিস্তান অনেক কিছু রোজগার করেছে, টাকা নিয়েছে, আজকে কেউ তাদের পাশে নেই। আজকে পাকিস্তানের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। সুতরাং বাংলাদেশের মাটিটাকে তারা নতুনভাবে ইউজ করতে চাইছে। যদি আগামী দিনের পাকিস্তান হতে না চাও, তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিককে রাস্তায় আসতে হবে। এবং যা খবর আছে যে ইউনিস সরকারের বিরুদ্ধে আগামী 24 ঘন্টার মধ্যেই, হয়তো 48 ঘন্টা দিয়েছিল, আর কিছুক্ষণের পরেই হয়তো আন্দোলনে নামবে সাধারণ মানুষ। এই গতকাল থেকে কিছু আন্দোলন অলরেডি হচ্ছে, আমরা রিপাবলিক বাংলায় অলরেডি দেখাচ্ছি সেই ছবি, বিভিন্ন জায়গায় অলরেডি ব্লকেট শুরু হয়ে গিয়েছে ইউনিস সরকারের বিরুদ্ধে।